ভোট আসে ভোট যায় উলুখাগড়ার প্রাণ যায় এই কথা আমরা জানি। এই প্রবাদ এখন মনে হয় এই পশ্চিম বাংলার বিভিন্ন ঘরে ঘরে আলোচিত হচ্ছে, প্রত্যেকের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। তার কারণ কি? কারণ ভোট তো মিটে গিয়েছে, তা আবার লোকসভা নির্বাচন মাথায় রাখতে হবে, পঞ্চায়েত বা বিধানসভা নির্বাচন নয় যে নিজেদের এখতিয়ারে সবটা রাখতে হবে, কারণ রাজ্যের ক্ষমতা নিজেদের হাতে রাখতে হবে। কিন্তু সেই লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও কি দেখা গেল? লোকসভা নির্বাচন হয়ে গেল, বিক্ষিপ্ত অশান্তির ঘটনা বিভিন্ন জায়গায় হলো, বেশ কয়েকজনের প্রাণ গেল এবং এখনো পর্যন্ত কিন্তু সেই ভোট পরবর্তী হিংসা অর্থাৎ পোস্ট পোল ভায়োলেন্স জারি রয়েছে বিভিন্ন জায়গায়, পশ্চিম বাংলার বিভিন্ন পকেট এরিয়া, এবং সেখানে কার্যত এইরকম অশান্তির ঘটনা সামনে আসছে। শুধু অশান্তির ঘটনা নয়, একই সঙ্গে ঘরে পর্যন্ত থাকতে দেওয়া হচ্ছে না, একই সঙ্গে মারধর করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। কিন্তু কাদেরকে? যারা বিরোধী রাজনৈতিক দল করে শুধুমাত্র তাদেরকে এইরকম ভাবে চোখ রাঙিয়ে একটা ভয়ের, একটা সন্ত্রাসের পরিবেশে তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। কোথায়? পশ্চিম বাংলার কথা বলছে। এবং এই যে পশ্চিম বাংলায় যেভাবে সন্ত্রাস এবং সন্ত্রাসকে বয়ে নিয়ে যাওয়ার একটা ট্র্যাডিশন দীর্ঘদিন ধরে চলে আসছে, তার শেষটা কোথায় সেটা অবশ্য আমরা জানি না, কিন্তু সেটাই জানবার আজ চেষ্টা করব। এই প্রশ্নই থাকবে, কিন্তু তারই সঙ্গে আপনারা এটাও জানেন যে ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রের তরফ থেকে 4 জনের প্রতিনিধি দলকে এ রাজ্যে পাঠানো হয়েছে। কি কারণে? ভোট পরবর্তী হিংসার যে অভিযোগগুলো সামনে আসছে, যেভাবে বিজেপির কার্যকর্তারা, বিজেপির সমর্থকেরা তারা এখনো পর্যন্ত ঘরছাড়া হয়ে রয়েছেন, অন্যত্র তাদেরকে নিয়ে গিয়ে রাখা হয়েছে, ঠিক কী কারণ? নেপথ্যের কারণটা কি? কেনই বা এইরকমভাবে তাদের ওপর হামলা করা হচ্ছে? আর প্রত্যেকটা ক্ষেত্রে অভিযোগ উঠে আসছে সেই শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সেই রিপোর্ট তৈরি করে তা জমা দিতে হবে কেন্দ্রকে, অর্থাৎ যার নেতৃত্বে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রথমে একটা বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরি, তারপর ধীরে ধীরে আসবো আলোচনায়, খুঁজবো বেশ কিছু উত্তর। রাজ্যের পুলিশের উপরে আমি কোনো ভরসা করি না, আর ভরসা তখনই করবো যে সিবিআই ইডি তদন্ত করে দেখুক। আমাদের দরমুজে ঝুঁককালি সন্দেশকালী অনেক কিছু প্রাণ ভোমরা সামনে আসবে। আমাকে পাগলা কুত্তার মতো খুঁজছে, আমার দাদাকে যেভাবে মার্ডার করেছে সেভাবে আমাকে মার্ডার করবে। আপনাদেরকে প্রণাম জানাই। আপনাদের সঙ্গে নরেন্দ্র মোদী আছে, আপনাদের সঙ্গে অমিত শাহ আছে, জেপি নাড্ডাজি আছে, আমরা সবাই আছি, সবাই থাকবো। লোকসভা ভোট মেটার পরও হিংসা থামার নাম নেই বাংলায়। দিকে দিকে আক্রান্ত বিজেপির কর্মী সমর্থকরা। শাসকের অত্যাচারে ঘর ছেড়ে শয়ে শয়ে বিজেপি কর্মী ঠাঁই এখন বিজেপির কার্যালয়ে। অন্যান্য জায়গার মতো কলকাতার মাহেশ্বরী সদনেও এখন দিন কাটছে অত্যাচারিত বিজেপি কর্মীদের। রবিবার রাতে দিল্লি থেকে কলকাতা এসেই ঘরছাড়া কর্মীদের অভিযোগ শুনল বিজেপির তথ্য অনুসন্ধানকারী দল। এখানে যত সমস্ত ভাইরা, বন্ধুরা, দাদারা এসছেন, দয়া করে আমাদেরকে সেফটি ভাবে আমাদেরকে ঘর ফেরার চেষ্টা করুন, ঠিক আছে? এখন আমার মা তরপাচ্ছে, তাকে আমি কিভাবে বাঁচাবো? আমরা যারা বিজেপি করেছি এই অপরাধে আমাদের তৃণমূল ধারবাদ বাহিনী আমাদেরকে এলাকায়, আমাদেরকে গ্রামে ঢুকতে দিচ্ছে না। নেতাদের সামনে পেয়ে তৃণমূল মমতার পোরসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ঘরছাড়া বিজেপির কর্মীরা। সব শুনে দলীয় কর্মীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন তথ্য অনুসন্ধানকারী দলের প্রধান বিপ্লব দেব। ল অ্যান্ড অর্ডার রাজ্য সরকারের, আমরা কোর্টে যাব সেটা দেখবো আলাদা বিষয়। একজন মুখ্যমন্ত্রীর কি দায়িত্ব, আমাদের আসার দরকারই নেই। মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে নিক, ওনার রাজ্যের দায়িত্ব আমরা ওনার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য আসিনি। ওনার হিম্মত থাকলে এসে বলুক যে আমার রাজ্যের মধ্যে কারোর সঙ্গে কোনো কিছু হবে না, তার দায়িত্ব উনি নিয়ে নিক, তাহলে আমাদের আসার দরকার নেই। কি ওনাদের নেতারা বলছে পলিটিক্যাল ট্যুরিজম করার জন্য এসছি, আমরা পলিটিক্যাল ট্যুরিজম করার জন্য আসিনি, আমরা এসছি ওনাকে জাগানোর জন্য। ভোট হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে এবারও বাংলা এসেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন পুলিশ প্রধান ব্রিজলাল। তার অভিযোগ সারা দেশে এক অবস্থা আর বাংলায় আরেক। मैं 5वीं बार बंगाल में आया हूं और जो हालत यहाँ पर है कि लोग अपना घर छोड़ करके पार्टी कार्यालय में पड़े हैं, लोग अपने घर नहीं जा सकते। मैंने देखा आदमी का मर्डर हुआ, में कोई गिरफ्तारी हुई, दिन दहाड़े मर्डर कोई गिरफ्तारी नहीं हो रही है। यहाँ राज्य की जो पुलिस है उस पर किसी को भरोसा नहीं। আজ সন্ত্রস্ত কোচবিহারে যাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, কাল যাবে ডায়মন্ড হারবার, জয়নগর ও সন্দেশখালীতে। কিন্তু কেন বারবার হিংসায় বিদীর্ণ হয় বাংলা? কিভাবে মিলবে সুরাহা? কি পদক্ষেপ করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব? সেদিকেই তাকিয়ে অত্যাচারিত দলীয় কর্মীরা। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বসুর সঙ্গে ভাস্কর বসু, রিপোর্ট রিপাবলিক বাংলা।
তথ্য অনুসন্ধানকারী দল তারা দিল্লি থেকে উড়ে এসেছেন এ বাংলায়, কিন্তু আসার প্রয়োজনীয়তা কেন পড়লো? বাকি তো প্রত্যেকটা জায়গায় নির্বাচন হয়েছে, শুধুমাত্র যে আমাদের পশ্চিম বাংলায় নির্বাচন হয়েছে তা তো নয়, লোকসভা নির্বাচন এবং প্রত্যেকটা রাজ্যে হয়েছে নির্বাচন, কিন্তু কোথাও কি এই বাংলার মতন ছবি ধরা পড়েছে? আসবো এই নিয়ে আলোচনা। আর এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন, প্রথমে আলোচনা যাওয়ার আগে তাদের সঙ্গে পরিচয়টা সারি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রাজু ঘোষ, রাজনৈতিক কর্মী, তৃণমূল কংগ্রেসের পক্ষে তিনি কথা বলবেন, এবং একই সঙ্গে সৌগত সিনহা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, অধ্যাপক, আপনাকেও স্বাগত জানাই রিপাবলিক বাংলা, এবং একই সঙ্গে ডক্টর শতরূপা, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপির মুখপাত্র, আপনাকেও স্বাগত জানাই। প্রথমেই আলোচনা শুরু করার আগে রাজুবাবু আপনার কাছে আসি। বিজেপির কেন্দ্রীয় কমিটি গঠন করা এবং তার সঙ্গে তথ্য অনুসন্ধানকারী দল এই রাজ্যে আসা, ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে তথ্য সংগ্রহ করতে তারা আসছেন, এটা কি খুব প্রয়োজনীয়তা ছিল? দেখুন, প্রথম কথা, মানে আমাকে একটু বলতে দেবেন, সবাই বলবে, আমিও ডিস্টার্ব করবো না। আমি বলছি প্রথম কথা, এই রাজ্যে, তবে এখানে একটা শর্ত রয়েছে, আপনি যখন বলবেন যেমন বাকিরা ডিস্টার্ব করবে না, যখন বাকিরা বলবে আপনিও কিন্তু ইন্টারাপ্ট করবেন না। শর্তে রাজি? বেশ, আপনাকে সময় দেওয়া হলো, বলুন। এই রাজ্যে কোথাও কোনো ভোট পরিবর্তন, হিংসা কোথাও ঘটেনি। নম্বর ওয়ান, যে ঘটনাগুলো দেখছেন সেগুলো শুভেন্দু অধিকারীরা, পীযূষবাবুরা ইলেকশন করানোর জন্য প্রচুর বোমা, বন্দুক আগে থেকে জোগাড় করেছিল। প্রত্যেকটা বুথে বুথে একটা করে বন্দুক দেওয়ার কথা তারা বলেছিল। সেটা তাদের সন্দেশখালীর সভাপতিই বলেছে যে আমাদের 20টা বন্দুক পাঠানো হচ্ছে, অর্থাৎ সেই বন্দুকগুলো, বোমাগুলোকে এখন পুনরায় কাজে লাগানো হচ্ছে। আর যে হিংসা হচ্ছে বলছেন, এগুলো বিরোধীরা গোহারা হয়ে হারার ফলে তারা লজ্জায় মানুষের কাছে মুখ দেখাতে না পারার জন্য এটা একটা প্যানিক রিয়াকশন মানুষের কাছে তৈরি করে দেখানোর চেষ্টা, যে দেখো আমাদের উপরে অত্যাচার হচ্ছে, আমাদের উপরে অত্যাচার হচ্ছে। আসলে এদের উপরে কোনো অত্যাচার হয়নি, সবটাই নাটক, সাজানো ঘটনা, ভাড়া করে লোক নিয়ে এসে এইগুলো করছে। আর অ্যামেচার যাত্রা মতো পাড়ায় পাড়ায় রিহার্সেল দিচ্ছে যে সিনিয়র লিডার। আর একটা বিপ্লব দেবকে দেখাচ্ছিলেন একটু আগে, ত্রিপুরার আমি অবজারভার ছিলাম। বিপ্লব দেব এমন একটা লোক, সংবাদ মাধ্যমকে পর্যন্ত ছাড়ে না, তাদের অফিস জ্বালিয়ে দেয়, আমাদেরকে থানার মধ্যে বসিয়ে ঘেরাও করে রেখে দেয়। মহিলা অফিস, থানা, মানে থানার মহিলারা টেবিলের তলায় লুকিয়ে থাকে, বার দিক দিয়ে তালা দিয়ে। এমন অত্যাচার কোথাও হয়নি যেটা ত্রিপুরা রাজ্যে হয়। তিনি এখানে এসছেন ভোট পরবর্তী হিংসা করার জন্য, তদন্ত করার জন্য। এগুলো হাস্যকর ব্যাপার। বিপ্লব দেবের মতো লোক যদি বলে যে আমাদের এখানে হিংসা, আমি বিচার করতে এসেছি, ওখানকার ত্রিপুরার মানুষ যারা আছে তারা দেখে হাসবে। সে তো তৃণমূলের অফিসিয়ালও কেউ নয়, সে আবার তৃণমূলপন্থী, তৃণমূলের জন্য ডিনাই করে যাচ্ছে যে কি হচ্ছে পশ্চিমবঙ্গে। যদি শাসক দল রেকগনাইজই না করে, মানে বোঝারই চেষ্টা না করে যে পশ্চিমবঙ্গের কি হাল, আজকে ওদেরও লোকজন কিন্তু মরছে, নিজেদের মধ্যে গোষ্ঠীদণ্ড করে নিজেদের লোকও মরছে। কুচবিহার থেকে বসিরহাট, আসমুদ্র, হিমাচল, যে হারে পোস্ট ভায়োলেন্স হচ্ছে, ওরা এখন কম্পেয়ার করবে সিপিএমের সময়কার, অমুক জামানায় অমুক ইতিহাসের কথা বলবে, কিন্তু এটা তো একেবারে ডিনাই করার কথা নয়। যেটা কি বললো, শুভেন্দুরা নাকি নাটক করছে, যাত্রা করছে, তোমাদের ক্যামেরায় ধরেছে, তো তোমাদের ক্যামেরাও কি আমাদের যাত্রার সঙ্গে মানে জড়িত? বিপ্লবের কথা আমি বলি, বিপ্লব অত্যন্ত সেন্সিটিভ একটা ছেলে, ও এটা এই পুরো কমিটিটাকে লিড করে নিয়ে এসছে। সঙ্গে আছেন অত্যন্ত সিনিয়র রবিশঙ্কর প্রসাদ, যে আমি এক্ষুনি তোমায় জিজ্ঞেস করলাম এনারা বাংলায় কথা বলছে কিনা, রবিশঙ্কর প্রসাদ বাংলা বোঝেন। এবং আরেকটা জিনিস, রবিশঙ্কর প্রসাদের মতন মানব দরদি নেতা আমি ভীষণ কম দেখেছি। এই যে যারা প্রায় 200 জন লোক এখন মাহেশ্বরী সদনে বসে থাকছেন এবং বারবার একই কথা, একই কান্না, যে আমাদের বাড়িঘর তো ভেঙে দিয়েছে, আমাদের বাড়ির লোকজনকে অত্যাচার করা হচ্ছে, কতগুলো মার্ডার তোমরাই দেখিয়েছো, শ্যুট আউট, একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক শ্যুট করছে ওই 12টা বন্দুক নিয়ে, যেগুলো নাকি কোন মণ্ডল সভাপতি বলেছিল যে শুভেন্দুদা 12টা বন্দুক বসিরহাটে রেখে গেছে, সেটা ওরা জানে, আমরা জানি না, আমাদের কাছে এরকম কোনো খবর নেই। এবার বাড়ি ঘরদোর জ্বালিয়ে দিচ্ছে, ভেঙে ফেলছে, র্যানস্যাক করছে, লাগাতার ভায়োলেন্স, এগুলো সবটাই না, মানে সবটাই কেউ কান্নাকাটি করছে, এটা ভাবা যায়। সময় মানুষের কান্নাকে যে বলে, যে পার্টি বলে যে তারা নাকি মা মাটি মানুষের সরকার, মায়ের আর মানুষের চোখের জলের দাম পর্যন্ত তারা বোঝে না। আমি তো আবারও বলছি, 29 সিটস পশ্চিমবঙ্গ দিয়েছে না, তোমরা কেড়ে নিয়েছো, সেটা তোমরা বেটার জানো, কিন্তু এই রায়টা অন্তত মেনে আবারও যখন এখানে তো একটা প্রশ্ন উঠে আসছে শতরূপাদি, এখানে একটা প্রশ্ন, 29টা আসন যখন এই রাজ্যের মানুষও তো দিয়েছে, তারা তো আর বাইরে থেকে কেউ আসেননি। যদি এই রাজ্যের মানুষের সমর্থন থাকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে, তাহলে কেন এরকম ভাবে মারধর করার প্রয়োজনীয়তা পড়ছে? এটা থেকে কি প্রমাণ করতে চাইছে সৌগত বাবু, বলুন তো একটু। আমি একটু বলছি রাজুবাবুর কথাতেই, ওনার কথা বা ওনার নেত্রীর যে কথা, আমি একটু যদি পিছিয়ে যাই 15 বছর আগে, যখন বাম আমলে সুদপুর, নেতাই, ছোট আঙারিয়া, নন্দীগ্রাম গণহত্যা ঘটেছিল,
তখন আমরা দেখেছিলাম আজকের মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেত্রী তিনি তখন কি করেছিলেন, গোটা দিল্লি থেকে প্রতিনিধি দল আসুক আওয়াজ তুলতেন, তিনি আওয়াজ তুলতেন গোটা গোটা ভারতবর্ষের সমস্ত সাংসদরা আসুক পশ্চিমবাংলায়, এসে দেখে যাক স্বচক্ষে কি অবস্থা। তিনি বলেছিলেন এই রাজনৈতিক উত্তাপকে নিজের দেহ দিয়ে মন দিয়ে আপনারা ক্ষমতায় আসবার পর ভাবনা চিন্তা পাল্টে যায়, মতাদর্শ পাল্টে যায়, যখনই কেউ ক্ষমতা আসে একবারে চরিত্রই বদল হয়ে যায়। একদম, তখন তার যে কথাবার্তা ছিল তাতে তিনি বিরোধিতা করেছিলেন, যেখানে আজকে ঠিক সেই জায়গায় এই ঘটনা ভোট পরবর্তী হিংসা, খুন, লুট তাকে তিনি নীরবে সমর্থন করে যাচ্ছেন এবং তার সাথে তার দলের কর্মীরাও সমর্থন করে যাচ্ছেন। ইতিহাস কখনো বদলায় না, পাল্টায় না। 15 বছর আগের ফ্ল্যাশব্যাকে রাজুবাবুদেরকে বলবো দেখে আসুন আপনার নেত্রীর করুণ আর্তনাদ, দিল্লিতে হাতে পায়ে ধরার ঘটনা দেখুন, এখনও সেই ইতিহাস মুছে যায়নি, অন রেকর্ড রয়েছে। না না, রাজুবাবুরা কথা বলছেন, আমি একটু আপনার সুবিধাটা আমি বলে দিই। আপনি একটু মুচকি হাসছিলেন যখন এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, হয়তো সেখানটার থেকে আপনি রেকটিফাই করবেন। কিন্তু বিষয়টা রাজুবাবু একটা জায়গায়, যে এই যে তথ্য অনুসন্ধানকারী দল তারা রাজ্যে আসছেন, অন্য কোনো রাজ্যে তো তারা যায়নি, আপনারা অপোজ করছেন হয়তো, আমি আপনাদের দিক থেকেই বলছি, কিন্তু অন্য কোনো রাজ্যে যাওয়ার কোনো প্রয়োজন পড়েনি। বিভিন্ন সময় যখন নির্বাচনটা হয়েছে এই রাজ্যে, তখনই দেখা গেছে শাসক দলের হাতে আক্রান্ত হয়ে ঘরছাড়া হতে হয়েছে বিরোধীদের, তাদের নিজস্ব কোনো মতামত নাকি নেই। এমনকি আরও বেশ কিছু তথ্য আপনার সামনে আমি আস্তে আস্তে রিভিল করবো, আমি দেখাবো অবশ্যই দর্শক বন্ধুদের, যে শাসক দলের নেতারা তারা কি বলছেন, পরিষ্কার করে দাঁড়িয়ে হুমকি দিচ্ছেন, হুমকি রাজনীতির উপর ভরসা করতে হচ্ছেন। এমনকি এই ভোট মিটে যাওয়ার পর বিরোধী কোনো রাজনৈতিক দল যদি কেউ করে থাকে তাহলে পরে তাদেরকে দেখে নেওয়া হবে, এই বিষয়টাও কিন্তু উঠে এসছে। আমি সেই বক্তব্য সবার সামনে তুলে ধরবো। কিন্তু বলুন তো প্রয়োজনীয়তা কি, সেটা নিয়ে তো আপনি বলেন যে কোনো প্রয়োজন নেই, কিন্তু তারা আসবেই বা কেন? আপনারা বিরোধিতা করছেন ঠিক আছে, কিন্তু আসবে কেন? আসার দরকারটাই বা কেন? কেন রাজ্য সরকার পারছে না পরিস্থিতি সামাল দিতে? বিজেপি স্টার ক্যাম্পেনারের মতো তারা এখানে এসে প্রচার করে যাচ্ছে বিজেপির হয়ে। তাদের কাছে ভোটের পর কিসের প্রচার? ভোটের পরে তাদের দলটা টিকে আছে, এখন ভারতীয় জনতা পার্টি আছে, দেখাতে হবে তো মানুষের কাছে, না দেখালে তো কি করে হবে? এদের কথা বিশ্বাস করে না, বাইরে লোক থেকে নিয়ে আসে, একটু নতুন মুখ নিয়ে আসে। দেখুন ওনাদের বিরোধিতা তো তৃণমূলকে করতে লাগে, দাদা আপনার সবাই বলিনি আপনি হয়েছে না, আমি বলছি যে ওদের বিরোধিতা তো কাউকে করতে লাগে না, ওরাই করছে, দিলীপ ঘোষ করছে, লকেট করছে, ওদিকে অগ্নিমিত্রাদি করছে, আপনার ওদিকে সবাই একটা একটা করে বড় বড় নেতা নেত্রী, তারাই তাদের কমিটির উপরে নির্ভর নেই, তারা তাদের কমিটির উপর আঙুল তুলছে। তাহলে আমরা কেন হিংসা করতে যাবো? শুধুমাত্র আমাদের হিংসা করার প্রয়োজনটা কি? যাদের মানুষ প্রত্যাখ্যান করছে। আপনি যখন বললেন, আমি প্রথমেই বলেছিলাম যে আলোচনা শুধু না, একই সঙ্গে বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। এই যে আলোচনাগুলো হচ্ছে, ঠিক কোন প্রেক্ষাপটে আলোচনাটা আসছে? আপনারা তো এই কথা বলছেন, কেন বিজেপির তরফ থেকে এই তথ্য অনুসন্ধানকারী দল তারা এসেছেন। একটা ছবি বরং আপনাদেরকে দেখাই, তারপর আলোচনা আসবো, সেটা তো আরো সুবিধা হবে। মথুরাপুরের ঘটনা, এই যে ছবি দেখতে পাচ্ছেন, ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যে সেই ভিডিও, এবং এই যে বস্ত্র সে পরা, সেটা নিয়ে আলাদা করে বলবার কোনো জায়গা থাকে না। এমনকি দেখে যেমনটা মনে করা হচ্ছে যে মূলত এটা একটা পার্টি অফিস, সম্ভবত হতে পারে, কারণ ওখানে একটা তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানো রয়েছে। বোমাবাজি এবং একই সঙ্গে ভোটের পরেও যে বিরামহীন সন্ত্রাসটা রয়েছে, সেই ছবিটা দেখতে পাচ্ছেন। চাঁদপাশা সুস্বাস্থ্য কেন্দ্র, এবং সেই সুস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে এইরকমভাবে তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানো হচ্ছে। সেই ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছে, এবং সেখান থেকে ভিক্টরি সাইন দেখানো হচ্ছে। ভাইরাল সেই ভিডিও, এবং এখান থেকে মূলত কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে, রাজুবাবুর কাছে আমি আসবো। সুস্বাস্থ্য কেন্দ্র, এবং এখান থেকে আগে একটা ন্যাপস আপনাদেরকে শোনাই, অর্থাৎ কোন কোন কথাগুলো এখান থেকে উঠে এসেছে, তারপর আসছে আলোচনায়। পঞ্চায়েত আমাদের বিজেপির মূল্যে খাওয়াবো, যেদিন আসবে সেদিন মারবো, কবে আসে দেখবি। চলো ছবিটা দেখালাম, রাজুবাবু কি বলবেন? বিরোধীদের আসতে দেওয়া হবে না, বিরোধীরা যাতে না আসতে পারে সেই কথাও তিনি একেবারে হুঁশিয়ারির সঙ্গে, একেবারে সাধারণ মানুষের যেরকমভাবে একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে তিনি সেটা তুলে ধরেই বললেন। কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারা এই কথা বলছে? কেউ যদি দেখুন, মানুষ বাংলার এত মানুষ 90% মানুষ এই তৃণমূল দলটাকে মনে প্রাণে ভালোবাসে। তারপরে তাহলে এই কথাগুলো বলার কি মানে? তাদের অফিসে না, তারপরে এই কথাগুলো বলার মানেটা কি হলো? যে বিজেপির যদি কেউ এখানে আসে তাহলে তাকে ঢুকতে দেওয়া হবে না, তাকে দেখে নেওয়া হবে, এই কথাগুলো বলবার তো কোনো মানে হয় না। দিলীপ ঘোষকেও বলতে শোনা গেছিল যে ওখানে আমরা আসছি, আর কদিন পর আমরা আসছি, এই তৃণমূল আর থাকবে না, আমরা সরকার করে ফেলছি। গণতন্ত্র বিশ্বাস করে তৃণমূল কংগ্রেস? রাজুবাবু, গণতন্ত্র বিশ্বাস করে?
একমাত্র তৃণমূল কংগ্রেসই বিশ্বাস করে, ভারতীয় জনতা পার্টি তাই জন্য করে না। বিরোধী করা যাবে না, না। না, কে বিরোধী বিরোধী করে? রাজনৈতিক আরে তৃণমূল দলের কংগ্রেস সমর্থক করে না হওয়া বলে যাবে না। বিরোধীরা আছে। এটা ত্রিপুরা হলে পরে বিরোধীরা এখানে কথা বলতে পারতো না। কি কথা বলছেন? ত্রিপুরায় গিয়ে যান না, বিরোধীদের কথা বলে আসুন না। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সমস্যা। যখনই আমরা আলোচনা এটা আসি নয়, তখনই ওই আপনারা রাজ্যে বিদেশ ভ্রমণে চলে যান। তখনই আপনার পার্শ্ববর্তী রাজ্যে চলে যান। এই রাজ্যে দাঁড়িয়ে প্রেক্ষাপটে বলুন না। এই রাজ্যের মানুষও তারা সুরক্ষিত নয় রাজুবাবু। এর আগেও আমি দেখাবো আপনাদেরকে ছবিগুলো। ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি সুরক্ষিত এই রাজ্যের মানুষ। সেই জন্য এই নির্বাচনকে কেন্দ্র করে হিংসার ঘটনা ঘটে, নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসের ঘটনা ঘটে। শতপ্রতি তারা প্রার্থী দিতে পারে, নির্বিঘ্নে তারা কথা বলতে পারে। বলছে যে কি 90% মানুষ নাকি তৃণমূলকে ভীষণ ভালোবেসে ভোটটা দিয়েছে। তো আমি যদি সেটা মেনেও নিই, তাহলে এত মারধর করার দরকার কি আছে? এত ঘরে ঘরে গিয়ে বলার দরকার কি? যদি আমাদের ভোট না দাও তাহলে রেশন বন্ধ করে দেবো, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। এখন তো জল বন্ধ করে দিয়েছে, ড্রিঙ্কিং ওয়াটার বন্ধ করে দিয়েছে, পাইপ কেটে দিয়েছে, ট্যাঙ্কার আসতে দিচ্ছে না। তুমি দেখেছো আসানসোলে বহু পৌরসভায় যেহেতু আমরা এগিয়ে আছি, সেখানগুলো বন্ধ করে দিয়েছে, মানুষ রাস্তায় বসে আন্দোলন করছে, ট্যাঙ্কার পর্যন্ত বন্ধ করে। তাদের একটা লজিক আছে যে এখানে নাকি ইলেকট্রিসিটি চলছে না, সেই জন্য নাকি জল সরবরাহ করা যাচ্ছে না, সেই জন্য ট্যাঙ্কারও পাঠানো যাচ্ছে না। তার কারণ কি? পরিষ্কার বলছে, তাদের নেতারা গিয়ে গিয়ে বলছে, এতই তাদের ভালোবাসা, 90% লোকের ভালোবাসা সত্ত্বেও তারা গিয়ে গিয়ে বলছে যে যেহেতু তোমরা বিজেপিকে ভোট দিয়েছো, সেজন্য তোমাদের কোনো রকম কোনো রাজ্যের কোনো স্কিম তোমরা পাবে না। কেন? কি ধরনের এটা? এক সেকেন্ড, তোমার সামনে আমি কোনো কথা বলিনি, আমি তোমার সামনে কথা বলিনি, একদম না। আরে শুরুতেই কথা বলতে ধীরে 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 সকালবেলা সদরবাদী প্লিজ, সদরবাদী প্লিজ, সকালবেলা ঘুম থেকে উঠে কেউ চিৎকার চেঁচামেচি পছন্দ করে না। আমরা একটু কনস্ট্রাকটিভ আলোচনায় যাই। আর রাজুবাবু ইন্টারাপ্ট নয়, আমি কিন্তু শুরুতেই বলেছিলাম কন্ডিশন ছিল। প্লিজ সদরবাদী, সদরবাদী 90% লোকের ভালোবাসা শুনুন না, আপনারই উত্তর দিতে সুবিধা হবে। অপোজিশন কে টিভিতেও কথা বলতে দেবে না। 90% লোকের ভালোবাসা সবার থেকে গলার জোরটা আপনার শুনছি, আমার কথা শুনতে পাচ্ছে না। এটা শুনছে যে বিরোধীরা চোরের মেয়ে বড় গলা, সেটা আপনার গলা শুনে বোঝা যাচ্ছে। ভদ্রভাবে কথা বলতে শেখো। আজকে বিপ্লব পরিষ্কার বলছে, বিপ্লবদের আসা দরকারই ছিল না। যদি আজকে এই 90% লোক প্রশ্ন তো একটা জায়গায়, কোনো রাজ্যে কেউ বিপ্লবকে কেন মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো হচ্ছে? আচ্ছা, বিপ্লবকে কেন মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো হচ্ছে? কিছু করা সম্ভব না, শুনতেই পাচ্ছেন না দর্শক বন্ধুরা। একটু দাঁড়ান না রাজুবাবু, দাঁড়ান। সদরবাদী প্লিজ, সদরবাদী প্লিজ। আমরা কিন্তু আলোচনাটাই করছি একেবারে সকাল সকাল, সুতরাং ওইরকম ভাবে আলোচনা করলে পরে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। একটু দাঁড়ান না, আসবো তো, আমি আপনাকে সময় দেবো রাজুবাবু, সময় দেবো। 90% মানুষের সমর্থন আপনাদের সঙ্গে রয়েছে, আমরা সময় দেবো। জানে না না, আমি বলছি বিপ্লবদেরকে সিএম থেকে কেন সরানো হয়েছে? আসবো সদরবাদী প্লিজ, আসবো বলুন। আমি একটাই কথা, যে এতই যদি 90% ভালোবাসা যদি পায় মানুষের কাছে, তাহলে মারধর করানোর দরকার ছিল না। কাউন্টিং এর দিন এজেন্টদের বের করে 7 লক্ষ ভোটে অটোমেটিক জেতারও কোনো প্রশ্ন ছিল না। যেখানে যেখানে আমাদের লিড আছে সেখানে সেখানে ওদের বেসিক বা সেবা পর্যন্ত করছে না, জল বন্ধ করে দিচ্ছে, মানুষকে মারধর করছে। ওদের এইরকম একটা ইনসিকিউরিটি। মুখ্যমন্ত্রী নবান্নে গিয়ে দাঁড়িয়ে বলছে পুলিশ যদি এখান থেকে ইনফরমেশন না দিত আরো 4টে সিট দিত। তো এই হচ্ছে 90% ভালোবাসার ফল। কি মনে করেছে কি এরা? আর বিপ্লবকে বলছে, বিপ্লব নাকি ত্রিপুরা, বিপ্লব দেব যে বিচার করতে এসেছে, বিপ্লব দেবকে শুধুমাত্র অত্যাচারের কারণে বিপ্লব দেব তিনি এখানে বিচার করতে এসেছেন, এখানে তথ্য সংগ্রহ করতে এসেছে। সদরবাদী একটু শুনেনি, বিপ্লব দেব শুনেনি, সদরবাদী একটু শুনেনি হয়েছে। আরে আমাকে না না, সবসময় আপনি বলবেন না। আরে আপনার সময় আপনি 25 মিনিট আরে এরকম ভাবে দুজনের মধ্যে যদি এরকম কন্ট্রাডিকশন থাকে তাহলে পরে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারবো না। একটু শান্ত হন। সৌগত বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবো, কোনো ব্যক্তিগত আক্রমণে আমরা যাচ্ছি না, যেহেতু আলোচনার মধ্যে দিয়ে যাচ্ছি। সদরবাদী প্লিজ, সৌগত বাবু একটু বলুন যে এইটা নিয়ে এত সমস্যা কেন? তৃণমূল কংগ্রেসের, রাজবাবু একটু আসছি, যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে প্রচুর পরিমাণে মানুষের সমর্থন রয়েছে, এবং শুধু তাই নয়, বারংবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটাও বলা হচ্ছে যে কোনো রকমের কোনো বাধা নাকি তাদের তরফ থেকে দেওয়া হয়নি। যারা ভোট দিতে এসেছেন তারা নাকি নির্বিঘ্নে ভোট দিয়েছেন, ফলাফল একেবারে সামনে চলে এসেছে। কিন্তু তারপরেও এইরকম হিংসার ঘটনা কেন ঘটানো হচ্ছে? কোথাও গিয়ে কি একটা ভয়? 26-এর নির্বাচনও তো রয়েছে, এটা তো লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে গেল, সাধারণ মানুষের হয়তো ভাবনা চিন্তার মধ্যে অনেক কিছু থাকতে পারে, কিন্তু এই রাজ্যের প্রেক্ষাপটে যদি ভোটটা হয় তাহলে তার আগের থেকে জমি তৈরি করবার জন্য কি এরকম সন্ত্রাস বা এরকম হিংসার ঘটনা ঘটানো হচ্ছে? আপনার কি মনে হয়? আজকে দেশের এত ইলেকট্রনিক মিডিয়া যেখানে দেখাচ্ছে এই ভোট পরবর্তী ভোট কি হিংসার পরিমাণটা কি মারাত্মক,
সেখানে তৃণমূলের মতো একটি যেটাকে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথম থেকেই বলে আসছেন যে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেই কোম্পানির থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না প্রথমত। এবং আমি এইটুকু বলতে পারি, তৃণমূল কংগ্রেসের কাছে ভোটই প্রথম কথা, ভোটই শেষ কথা, এর মাঝখানে কিছু নেই। এরা একদলীয় একচেটিয় একাধিপত্য কায়েম করতে চায়, গোটা বাংলার মানুষকে তাদের কথার আওয়াজকে থামিয়ে দিয়ে, তাদেরকে নীরব করে দিয়ে তাদের একদলীয়তা এটা এরা প্রতিষ্ঠা করতে চায় বাংলাতে, এবং নিজেদের দল ছাড়া যেন অন্য কোনো দল না থাকে, তার জন্যই এই হিসেব। আমাদের যা আমরা দেখেছি ভোট পরবর্তীকালে 2021 সাল এবং আজ পর্যন্ত, তার আগের আমাদের প্রায় 167 জন কর্মী লাগাতারভাবে মারা গেছে। কিন্তু এই মারা যাওয়ার পরেও ভারতীয় জনতা পার্টি, দেখুন পাশের রাজ্য উড়িষ্যা, সেখানে এত ব্যাপকভাবে ক্ষমতায় আসার পরে একটা আতঙ্ক দেখাতে পারবেন না। সেখানে এটাই তো নিদর্শন হওয়া উচিত, আসল গণতন্ত্র তো এটাই নিদর্শন হওয়া উচিত। পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যাতে দেখলাম পট পরিবর্তন হয়ে গেল, বিজু জনতা দল তারা নিজেদের আসন হারিয়েছেন এবং সেখানে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সরকার গঠেছে, কিন্তু তারপরেও কোনো রকমের কোনো অশান্তির ছবি কিন্তু আমরা দেখিনি, বরং খুব সুষ্ঠুভাবে সেখানকার মানুষজন তারা বলছেন তারা শান্তিতে রয়েছেন, নির্বিঘ্নে তারা রয়েছেন। তাহলে এই বাংলার ক্ষেত্রে ছবিটা কেন অন্যরকম হবে? কেন শাসক দলের দিকেই মূলত এই অভিযোগগুলো সামনে আসবে, যেখানে প্রচুর পরিমাণ মানুষের সমর্থন তাদের সঙ্গে রয়েছে? আলোচনা তো এগিয়ে নিয়ে যাব, কিন্তু এখন সময় হচ্ছে ছোট্ট একটা বিরতি। ফিরে আসছে, এখনই দেখতে থাকুন রিপাবলিক বাংলা। এ রাজ্যের শাসক দল 2011 সালে যে মূল মন্ত্র নিয়ে এসেছিল, মানুষের ক্ষমতা, শুধুমাত্র মানুষের এক কথা বলতে গেলে সমর্থন নিয়ে, সেটা কি? যে বদলা নয় বদল চাই। কিন্তু সেই বদলা নয় বদল চাই এর এই থিওরিটা কোথাও গিয়ে যেন একটু অন্যরকম হয়ে গেল। বেশ কিছু ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরি একটা বিশেষ প্রতিবেদনের মধ্য দিয়ে, যেখানটা দেখলে আপনাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে যাবে যে শুধুমাত্র রাজনৈতিক কর্মীরা তারা যে বিপদে রয়েছেন তা নয়, যারা রাজনীতি করেন না, রাজনীতির সঙ্গে কোনো রকমের কোনো লেনদেন তাদের নেই, সাধারণ মানুষের তারাও কতটা বিপদের মধ্যে রয়েছেন। বিরোধী রাজনৈতিক দল করলে শাসক দলের হাতে মার খেতে হচ্ছে, ঘরছাড়া হতে হচ্ছে, এমনকি প্রাণে মেরে দেওয়ার পর্যন্ত হুমকির সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে। আর সাধারণ মানুষ যারা ব্যবসায়ী, তাদেরকে হুমকির মুখে পড়তে হচ্ছে, এমনকি প্রাণ হানি হতে পারে, প্রাণ ভয়ে তাদেরকে রাস্তায় বেরোতে হচ্ছে দুষ্কৃতী দৌরাত্মের কারণে। অর্থাৎ এক কথায় বলতে গেলে এ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, ঠিক একই রকমভাবে এ রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা সুরক্ষা নিয়েও রীতিমতন প্রশ্ন উঠছে। আরও পরিষ্কার হবে একটা প্রতিবেদনের মধ্য দিয়ে, সম্পূর্ণটা আরও খোলসা হবে। দেখাই সেই প্রতিবেদন। পুলিশ এসেছিল, পুলিশের সামনে বোম মেরেছে, পুলিশ সাইড কেটে পুলিশের গাড়ি নিয়ে বেরিয়ে চলে গেছে। পুলিশ আমাদের কোনো স্টেপ নেয়নি, বরঞ্চ পুলিশ আমাদেরকে আরো মেরেছে। জনসাধারণের কাজ করবে, তার থেকে পুলিশ কেন ওদের কাজ করবে? ভোটের পরেও ভয়ঙ্কর বাংলা, বোমাবাজি, গুলি, লাঠালাঠি, বিরোধীদের বাড়ি ভাঙচুর, বাদ নেই কিছু। প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো প্রান্তে ঘটছে রাজনৈতিক হিংসা, ঝরছে রক্ত। অভিযোগ, পুলিশকে সঙ্গে নিয়ে বলগাহীন সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। বিরোধী হলে শুধুমাত্র হাতে নয়, চেষ্টা চলছে ভাতেও মারার। সন্দেশখালীতে বন্ধ করে দেওয়া হয়েছে কয়েকজন বিজেপি সমর্থকের দোকান, টোটো। ভোটের রেজাল্টের পরে 5 তারিখে কিছু লোক গিয়ে আমার দোকান বন্ধ করে দেয় এবং চাবিও নিয়ে নেয়। দোকান বন্ধ করলো কেন? বুথ হেরেছে বলে। তাই আমি কোনো পার্টি করি না। কারা বন্ধ করেছে? এই শাসক দল। আমাদের ওই বুথে বিজেপি জিতেছে বলে আমাদেরকে ডেকে সবাইকে গাড়ি বন্ধ করে দিয়েছে। বনমারি 1 নম্বর অঞ্চলের হচ্ছে প্রধান সাহেব আমাদেরকে ডেকে গাড়ি বন্ধ করে দিয়েছে। তবে শুধুই কি রাজনৈতিক হানাহানি? যদি ভাবেন রাজনীতি থেকে শত হস্ত দূরে থেকে নিরাপদে থাকবেন, তারও কিছু আছে। বেলঘড়িয়া, ডোমজুর হোক কিংবা রানীগঞ্জ, দুষ্কৃতীদের টার্গেটে তো রয়েছেন ব্যবসায়ীরাও। দিনে দুপুরে ফিল্মি কায়দায় গুলি চালিয়ে লুটপাট করে পগার পা হচ্ছে দুষ্কৃতীরা। কেন এত বারবারন্ত দুষ্কৃতীদের? পুলিশ যদি শক্ত হয়, এই অপরাধীরা 2 মিনিটের মধ্যে এখান থেকে ব্যারাকপুর কেন বাংলা ছেড়ে পালিয়ে যাবে। মিক্স ভেজিটেবল হয় না, ও মিক্স ভেজিটেবল হয়ে গেছে। পুলিশ, ক্রিমিনাল সব সেটিং এ চলছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্যটা ভালো করে ঘেঁটে দেখুন। এই তথ্য অনুযায়ী আজকের দিনেও ভারতবর্ষের মধ্যে অন্যতম নিরাপদ রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, অন্যতম নিরাপদ মেট্রোপলিটন সিটির নাম কলকাতা। এখনো রাজ্যে আছে কেন্দ্রীয় বাহিনী, তাতেও থামার শেষ নেই হিংসা, হানাহানি। কি হবে 21 তারিখের পরে, যখন চলে যাবে কেন্দ্রীয় বাহিনী? বিরোধীদের কটাক্ষ, যে রাজ্যে চুরি হয় সরকারি চাকরি,
শিল্পপতিরা মুখ ফিরিয়ে নেন, বেকারদের ভবিষ্যৎ ভেঙে খান খান হয়। সেখানে তোলাবাজি কাট মানেই তো দস্তুর। এই বাংলায় কি জঙ্গল রাজ থেকে বেরিয়ে আসার সত্যি কোনো উপায় আছে? রিপাবলিক বাংলা। পূর্ববর্তী সময় অর্থাৎ যারা মনীষীরা ছিলেন তারা হয়তো আজকের এই বাংলা ছবিটা দেখলে তারাও একবার ভাবতেন যে সত্যি কোন বাংলায় আমরা রয়েছি, বা ভবিষ্যৎ প্রজন্মকে কোন বাংলার উপর আমরা ছেড়ে দিয়ে যাচ্ছি। রাজবাবু, যে ছবি দেখতে পেলেন, এখানে দাঁড়িয়ে আপনাদের কি যুক্তি থাকতে পারে বলুন তো? আপনি তো বারংবার ত্রিপুরার কথা টেনেছেন, বারংবার বিপ্লব দেবের কথা টেনেছেন। সত্যি ত্রিপুরাতেও এরকম ছবি কি ধরা পড়ে? এই যে ব্যবসায়ীর উপরে গুলি চালানো হয়েছে, সেই গুলিটাকে যে চালিয়েছে এবং তাদেরকে অপারেট করেছে বিহারে বসে একজন জেলের আসামি, এবং সেই লোকটা টাইটেল সিং। এবার সেই সিংবাবু সেখান থেকে ডিরেকশন দিয়েছেন, এখান থেকে ব্যবসায়ীদের উপরে গুলি চলেছে। এবার বিহারটা এখন আবার ওদের আবার ধার করা সরকারের মধ্যে একটা অংশ। সেখানে এখন ভাবার বিষয়, সেটা এখন জানি না কিভাবে কি ঘটছে। ওই সিংয়ের সাথে আর এক সিংয়ের কোনো যোগাযোগ আছে কিনা, এর পিছনে কোনো গন্ধ আছে কিনা। বাইরে থেকে কেউ এসে মেরে দিয়ে চলে যাচ্ছে, মানে আপনার বাড়িতে পার্শ্ববর্তী কোনো বাড়ি থেকে এসে মেরে দিয়ে আপনাকে চলে যাচ্ছে, অথচ প্রশাসন কিছু করছে না, এটা মানা যায়? এটা যুক্তি দিচ্ছেন আপনারা? বাইরে থেকে লোকগুলো আসছে, ভারতীয় জনতা পার্টির গাড়ির মধ্যে ঝান্ডা লাগাচ্ছে, গাড়িগুলো নিয়ে বাংলায় ঢোকাচ্ছে। এবার সেই গাড়িটাকে যদি অদ্ভুত যুক্তি দিচ্ছেন রাজবাবু, সত্যি অদ্ভুত যুক্তি দিচ্ছেন। যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা বুঝতে পারছেন যেই ব্যবসায়ীর গাড়িতে লক্ষ্য করে এরকম ভাবে একটার পর একটা গুলি চালানো হয়েছে, সেই পরিবার পর্যন্ত আপনাদের কাছে প্রশ্ন তুলছেন যে এটা কি কথা বলছেন আপনারা? আপনি দেখুন, যে কোনো মানুষ যে কোনো জায়গায় যেতে পারবে, পুলিশের কোনো অধিকার নেই একটা মানুষকে, যে কোনো মানুষকে, প্রত্যেকটা মানুষকে ইনকোয়ারি করা, কেন আসছো কেন যাচ্ছ, সন্দেহজনক ব্যাপার হলে পারে তখন তার বিরুদ্ধে ইনকোয়ারি করে। কিন্তু সেই লোকটা আসছে কোথা থেকে? একটা কথা বলতে পারেন যে রাজ্য প্রশাসনের হাতে কোনো রাশ নেই, তাই তো? এটাই তো আপনাদের যুক্তিতে সামনে আসছে। কেন থাকবে না? কোন একটা মানুষ যদি আসে, সেখানে বাইরে থেকে কেউ আসছে, মেরে দিয়ে এসে চলে যাচ্ছে, মানে সে ঢুকছে বেরোচ্ছে, তার মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই, কোনো নজরদারি নেই। এই রকম ঘটনা কি করে আপনারা সমর্থন করতে পারেন বলুন তো? এমন একটা রাজ্য দেখেন না যেখানে এই ঘটনা ঘটে না। প্রত্যেক রাজ্যতে কিছু না কিছু ঘটে, তবে অন্য রাজ্যের তুলনায় এখানে আপনি একটু লিস্ট তৈরি করুন। আমি বলবো শতরূপাদির কাছ থেকে ঘুরে আসি, আপনি লিস্ট তৈরি করুন, আমরা দেখতে চাই যে কোন কোন রাজ্যে এই ঘটনাগুলো ঘটছে। শতরূপাদি, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বলছিলেন যে পশ্চিমবঙ্গ একটি ভীষণ ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি স্টেট হয়ে গেছে, মানে ওনার আন্ডারে। তো এখানে তিনটে জিনিস জেনারেলি ইন্ডাস্ট্রি করবার জন্য ইন্ডাস্ট্রিয়ালিস্টরা খোঁজে। এক হচ্ছে ল্যান্ড, যেটা মুখ্যমন্ত্রী এতদিন ধরে দিচ্ছিলেন না, এবং রেড টেপিজম যাতে যতটা কম হয়, গভর্নমেন্ট রেগুলেশন যতটা। শিল্পপতিদের মধ্যে থেকে কেউ কেউ এগিয়ে আসলে তারাও তো বিপদে পড়ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে শিল্পপতিরা বলে যে ল অ্যান্ড অর্ডার যেন ঠিকঠাক থাকে। তো এই ল অ্যান্ড অর্ডারের এই নমুনা আমরা দেখতে পাচ্ছি। শুট আউট করে যাচ্ছে, দুটো তিনটে জায়গায় হলো, পার্কস্ট্রিট নিয়ে তিনটে জায়গায় হলো, ক্যামেরায় ধরা পড়লো, সিসিটিভিতে ধরা পড়লো। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে এত বন্দুক কোত্থেকে আসছে? এবার রাজু শুরু করলো একটা অদ্ভুত লজিক যে বিহার কানেকশন। তো বিহার কানেকশনে যদি হয়, তার মানে বিহার এখন শায়েস্তা হয়ে গেছে, সেখানকার লোকজন এখন মনে করছে আরে পশ্চিমবঙ্গ তো দারুণ অবস্থা আছে, সেই জন্য এখানে এসে শুট আউট করলে কেউ ধরবে না। ওই যে বলে সন্দেহজনক যদি হয়, মানে পুলিশ যদি কাউকে সন্দেহজনক যদি মনে করে, পুলিশ তো ওদের সঙ্গে আছে। আজকে এই যে ভদ্রলোকের রত্তলায় যেটা হয়েছে, উনি তো থানায় বসে ওখানে গুন্ডা ফোন করছে, ফোন করে বলছে যে এবার তুমি বেঁচে গেছো, এর পরের বার তোমায় দেখে নেবো। সেও শান্ত আছে, তাতে নিরুপায়, তার কোনো উপায় নেই। কার কাছে যাবেন ছত্রপাতি? কার কাছে তিনি যাবেন? আমি যদি বিপদে পড়ি আমি কার কাছে যাব? পুলিশের কাছে যাব। যদি সেই পুলিশই কোনো রকমের কোনো পদক্ষেপ না নেয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? আমি বলি একটু, আমি সেটাই বলছি। উনি নিজেই বলছেন যে উনি এর আগে পুলিশকে বলেছেন, উনি ওনার কোনো বন্ধু বিশাল বড় মন্ত্রী আছে রাজ্যে, তাকে বলেছেন। মন্ত্রীর তো কোনো হদিশ আমরা এখনো পেলাম না। তো উনি নিরুপায়ভাবে উনি শুনছেন, এবং পুলিশের থানার মধ্যে বসে অন ক্যামেরা, কোনো না কোনো চ্যানেলের ক্যামেরা ওখানে ছিল, উনি শুনছেন, এবং ওনার কোনো উপায় নেই, উনি নিরুপায় হয়ে শুনে যাচ্ছেন। আজকে এই যদি ইন্ডাস্ট্রিয়ালিস্টের অবস্থা হয়, একটা জায়গা নয়, তিনখানা সোনার দোকান, আর কি সোনা বলে কোনো একটা ছেলে সে নাকি তার মেয়ে আবার জাস্টিফাই করছে, না না উনি বন্দুক রেখেছিলেন, উনি তো বিশাল সমাজকর্মী, 200 লোক এসে অ্যাটাক করেছিল বলে উনি সেলফ ডিফেন্সে বন্দুক চালিয়ে ফেলেছেন। এখানে শালিমারের মতন জায়গায় কে পার্কিং লট সামলাবে সেই নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব হয়। এই তো পশ্চিমবঙ্গের অবস্থা, যেখানে বন্দুক একেবারে মুড়ি মুরগির মতন চলতে থাকে। ওখানে এই যে ভলভো গাড়িটাতে বোধহয় 7টা না 8টা বুলেট মার, একটা ছোট রিভলভারে আমার যতদূর ধারণা 6টা বুলেট চলে, তার মানে ওই গ্রুপের মধ্যে 2খানা বুলেট। ওনারা গল্প বলছেন যে নাকি ফোন করেছিল, থ্রেটনিং করছে,
সে বিহারের জেলে বসে আছে, সে তো বিহারের জেলে যদি আদৌ বসে উত্তর নেব। ওখানে কাজ করতে পারছে না, সেই জন্য পশ্চিমবঙ্গে ঘোরাফেরার অভ্যাসটা ভারতীয় জনতা পার্টির আছে। রামনবমীর দিনও দেখা গেছে যে ভারতীয় জনতা পার্টির লোক রামনবমীর দিনও বন্দুক নিয়ে ঘোরাফেরা করছে, বিহার থেকে অ্যারেস্ট করছে। অর্থাৎ বন্দুক নিয়ে গঙ্গাধর কয়াল বলছে যে আমাকে শুভেন্দু অধিকারীর কুড়িখানা বন্দুক পাঠাবে। অর্থাৎ বন্দুক আর বোম, বন্দুক বোম শুনলে পরে বিজেপি জড়িত হয়ে যায়। বন্দুক আর বোমটা ভারতীয় জনতা পার্টির সাথে একমাত্র কানেক্টেড। বন্দুক বোম মানে বিজেপিকে সেখানে দোষী করা যায়। আর এই দেখুন, আপনি এত হাওমা করে চেল্লালে হবে না। আমি বলছি না, সে আপনি চেল্লাতেই পারেন না, ঠিক আছে না না, এইটাতে এই দলের এটাই দেখুন না, এই রাজ্যটা বিরোধীদের চেল্লাতে দেয়। পশ্চিমবঙ্গ রাজ্যতে বিরোধীরা চেল্লাতে পায়, অন্য কোনো রাজ্যতে পায় না। আরে আপনি রাজনৈতিক নেতারা একে অপরের দিকে যেভাবে আচ্ছা করছেন, সৌগত বাবুর কাছে আসি। ছত্রপতি প্লিজ, সৌগত বাবুর কাছে আসি। রাজুবাবু প্লিজ সবাইকে বলবার সুযোগ দিন। সৌগত বাবু একটু বলুন তো, সাধারণ মানুষ তাহলে কাদের উপর আস্থা ভরসা রাখবে? আজকে আমরা অবাক হয়ে যাই যে আজ কোন বাংলায় আমরা বসবাস করছি। আমরা দেখেছি এই বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর, কিন্তু আজ দেখছি অপরাধের সংখ্যা জেলে পরিমিত কিন্তু জেলের বাইরে অপরিমিত। এই কথাটা আমার কথা নয়, রবীন্দ্রনাথ ঠাকুর তার মেঘ ও রৌদ্রতে লিখেছিলেন, যেটা আজকের ডেটে বাংলায় নির্মম সত্য কথা। এই সত্য কথা ধরে আপনাদেরকে বলতে পারি একটা ঘটনা। 2021 ভোট পরবর্তী পর একজন বললেন 56 জন খুন হয়ে গেছে বাংলার বিজেপি কর্মী, মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিলেন। দু একজন তো হতেই পারে, এটা সাধারণ ছোট ঘটনা। এত বড় ভোট পর্যায়ে তাতে তো আমাদের তো এই দু একটা এইসব ঘটনা আপনারা তুলে দিচ্ছেন, এইভাবে হাইলাইট দিচ্ছেন। ভেবে দেখুন, একজন মুখ্যমন্ত্রী, বাংলার যার শাসনভার যার হাতে, তার এই স্টেটমেন্ট, তার এই বক্তব্য। আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 লক্ষ বিধবাকে ভাতা দিয়েছেন। বিধবার সংখ্যা বাড়ছে, সিঁদুরের যে স্মৃতির সিঁদুর সেটা মুছে যাচ্ছে ক্রমশ। তাহলে মমতার আজ প্রকাশ্যে তার ঘোষণা করা উচিত যে আমার কন্ট্রোলে আর দল নেই, অথবা পুলিশ আমার নিয়ন্ত্রণে নেই। ভোট আমাদের কমলে আমরা বুঝবো। আপনারা রামকে নিয়ে ভয় পাচ্ছেন সেটা ভাবুন। একটু আগে রাম মন্দির বললেন, আমাদের দলের কর্মীরা রাম নাম করে, আমাদের দলের কর্মীরা রাম নাম করে, তারা সংস্কৃতি সভ্যতাকে ভালোবাসে। আপনার দলের মতো পাড়ায় টুম্পাসনা গান করে না। রাম ভোট দেয়নি বলে এখন জয় জগন্নাথ বলেন মোদি। ভগবানদের মতো শ্রেণী বিভাজন টানছেন, ভগবানদের মতো বিভাজন টানছেন। না না না, যেখানে ভোট হয় সেখানকার শুনুন না রাজুবাবু, একটু শান্ত রাজুবাবু, আপনাকে লিস্ট করতে বলেছিলাম যে কোথায় কোথায় হিংসা হচ্ছে, একটুখানি আমাদের লিস্ট আউট করে একটুখানি জানাবেন প্লিজ। আপনাকে সেই কারণের জন্য সময় দেওয়া হয়েছে। স্ক্যাম হয় গুজরাটে, সবথেকে বেশি সাইবার ক্রাইম স্ক্যাম হয় উত্তরপ্রদেশে, ও নারী অসুরক্ষিত সবথেকে বেশি আসামে, আর বাংলায় সবথেকে বেশি সুরক্ষিত, বাংলা সবথেকে মাথাপিছু আয় এগিয়ে, বাংলায় কলকাতায় সবথেকে নারী সুরক্ষায় এগিয়ে, বাংলায় সবথেকে মানুষের মাথাপিছু আয় এগিয়ে, প্রত্যেকটা জায়গায় বাংলা এগিয়ে। আর ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে ছিল, যেমনটা আপনাদের যুক্তি, মহিলারা মেয়েরা তারা সুরক্ষিত এ রাজ্যে। ছত্রপতি, মহিলারা তো সুরক্ষিত নয়, ওরা মায়ের নাম করে কি যে করছে মেয়েদের সঙ্গে সেটা ওরাই জানে, এবং যা করছে সেটাকে আবার জাস্টিফাই করে মুখ্যমন্ত্রী, এবং মুখ্যমন্ত্রী যা ইনসেনসিটিভ কথাবার্তা। কিন্তু আমরা কী বা বলবো, মেয়েদের তো এমন জায়গায় ঠেলে দিয়েছে যেখানে তারা লক্ষ্মীর ভাণ্ডার ছাড়া তারা নিরুপায়। তাদের ওই 500 টাকা 150 টাকা ভরসা করে তাদের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে। মেয়েদের কোনো উপায় নেই, তাদের না আছে সুরক্ষা, না আছে সম্মান, না আছে টাকা, না আছে আর্থিক স্বাবলম্বন। তারা কি করবে? তারা ওই লক্ষ্মীর ভাণ্ডারের আশায় বসে থাকে। সেই লক্ষ্মীর ভাণ্ডারে সেন্টিমেন্টালি ব্ল্যাকমেল করে যে যদি লক্ষ্মীর ভাণ্ডার চাও তাহলে তৃণমূলকে ভোট দাও, তৃণমূলকে ভোট না পেলে, ভোট না দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। ভয় নিরুপায় হয় তারা বাধ্য হয়ে ভোটগুলো দিয়েছে। এবং যখন
আলোচনা যখন এই জায়গায় এসছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে যখন কথা হচ্ছে, যখন আমি আসবো আলোচনা আসবো, সময় দেবো, কিন্তু তার আগে আমি আসবো রাজবাবু শুনুন না, আপনাদেরই নেতার বক্তব্য শোনাচ্ছে, একটু শুনুন, একটু পেশেন্স রাখুন। উদয়ন গুহ, আপনারা জানেন উদয়ন গুহ বিভিন্ন সময় যে মন্তব্য করেছেন তার প্রেক্ষিতে দাঁড়িয়ে প্রচুর বিতর্ক হয়েছে, প্রচুর জল্পনা হয়েছে। তিনি আরো একবার মন্তব্য করে বসলেন কি নিয়ে? লক্ষ্মীর ভান্ডার নিয়ে। তিনি পরিষ্কার করে বলছেন যে লক্ষ্মীর ভান্ডার যদি রাজ্য সরকার দিয়ে থাকে তো তাহলে পরে সেই লক্ষ্মীর ভান্ডারের প্রেক্ষিতে দাঁড়িয়ে ভোটটাও যেন সেই জায়গায় পড়ে, অর্থাৎ নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে যেন ভোট দেওয়া হয়, তার কারণ সেই নির্দিষ্ট রাজনৈতিক দল শাসক অবস্থায় রয়েছে, এরা যে শাসনভার তাদের উপর রয়েছে, সুতরাং ভোটটা যেন সেই জায়গাতেই পড়ে। একবার কি বলেছেন তিনি শোনাই উদয়ন গুহর বক্তব্য। দিদির কাছে বলবো যে লক্ষ্মী ভান্ডারের ব্যাপারে আমাদের হাতে অর্থাৎ জনপ্রতিনিধিদের হাতে কিছুমাত্র ক্ষমতা দেওয়া হোক, যাতে আমরা বেঁচে অন্ততপক্ষে এটা ভাবতে পারি যে কার লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজন আছে, কে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এই কথা বলেন যে কার বাবার টাকা দিন, তাদের একটা দেখিয়ে দিতে চাই কার বাবার টাকা দিচ্ছে। ভোট দেওয়ার সময় পদ্ম ফুলে ছাপ দেবে, তাদের ব্যাপারে নিশ্চয়ই জেলা সভাপতি সহ অন্যরা বিশেষভাবে চিন্তা করবেন। উদয়ন গুহর বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, এবং উদয়ন গুহ তিনি যেমনটা বলেন যে এই লক্ষ্মীর ভান্ডার কে পাবে, কাদেরকে দেওয়া হবে, সেটা জনপ্রতিনিধিদের ওপরই ছাড়া হোক। অর্থাৎ এর থেকে কি বোঝাতে চাইলেন? রাজবাবু আপনার কাছেই আসে, উদয়ন গুহর বক্তব্য আপনারা শুনলেন। অর্থাৎ এই যে ভোট যদি দেওয়া হয় তৃণমূল কংগ্রেসকে, রাজ্যের শাসক দল আপনারা রয়েছেন, তাকে যদি ভোট দেওয়া হয় তাহলে তারাই লক্ষ্মীর ভান্ডার পাবে, তার মানে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের জন্য কি সরকার? ওই জেলারই একজন নেত্রী, মহিলা নেত্রী, যিনি মঞ্চে রাজ্য নেতৃত্বের সামনে মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে যদি আমরা ভালো ভোট পাই, যদি বেশি আসন পাই, তাহলে আমরা এই রাজ্যে 3 মাসের মধ্যে সরকার করবো, লক্ষ্মী ভান্ডার বন্ধ করবো। সেই ভয়ে মানুষ বিজেপিকে ভোট দেয়নি, সেই প্যানিক আতঙ্কের জন্য এরা এই সমস্ত সব জায়গায় হাঁটছে। আর তৃণমূল কংগ্রেস এরকম দুই করে না, প্রত্যেকটা মানুষ আপনাদের ক্যামেরা নিয়ে যে কোনো বাড়িতে যাবেন, প্রত্যেকটা বাড়িতে দেখবেন কোনো না কোনো প্রকল্প সেই বাড়িতে পায়। বিজেপি করলেও পায়, সিপিএম করলেও পায়, কংগ্রেস করলেও পায়, দিলীপ ঘোষের বাড়ির লোকও পায়। অর্থাৎ এইটা বলে বোঝাতে পারবেন না যে তৃণমূল করলে লক্ষ্মীর ভান্ডার পাবে আর না করলে পাবে না, এটা ভুল। এইটা দিলীপ ঘোষকে যদি জিজ্ঞেস করেন সেই উত্তরটা দিয়ে দেবে যে না ভাই আমার পরিবারের লোক এই লক্ষ্মীর ভান্ডার এবং আমার এই স্বাস্থ্যসাথী কার্ড আমি পেয়েছি। তাহলে এইরকম ভাবে বক্তব্য রাখবার কি প্রয়োজন পড়লো? রাজবাবু তাহলে আমি আসবো ছত্রপাতি, তাহলে এইরকম ভাবে বক্তব্য রাখবার কি প্রয়োজন পড়লো যে জনপ্রতিনিধিদের উপর ছেড়ে দিয়ে কারা লক্ষ্মীর ভান্ডার পাবে কি না পাবে সেটা তাদের উপর সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে? এটা কি করে হতে পারে? না লক্ষ্মী ভান্ডার কারা পাবে নয়, প্রত্যেকটা মহিলা লক্ষ্মী ভান্ডার পাবে, প্রত্যেকটা মহিলা লক্ষ্মী ভান্ডার পাবে। এটা বাজে কথা, প্রত্যেকটা মহিলা, কোনো বাকি নাই, প্রত্যেকটা মহিলা। কোনটা বাজে কথা? উদয়ন যেটা বলেন সেটা বাজে কথা? আপনি যেটা বলছেন প্রত্যেকটা মহিলা যারা আবেদন করবে তারাই লক্ষ্মী ভান্ডার পাবে, আবেদন করলেই পাবে। এখানে কোনো রকম জাতিগত ব্যাপার নাই, রাজনৈতিক ব্যাপার নেই, প্রত্যেকটা মা বোন, বাংলার প্রত্যেকটা মা বোন পায়, যারা আবেদন করছে তারাও পায়। আমি জানি না যে দিদিভাই বক্তব্য দিচ্ছেন আমাদের এখানে ওই স্টুডিও বসে, উনিও হয়তো লক্ষ্মী ভান্ডার পান, এখানে বলছেন না। অর্থাৎ প্রত্যেকটা মহিলা মানেই, আর যদি আপনি না পেয়ে থাকেন আবেদন করুন, আবেদন করলে আপনিও পাবেন। এত হিংসা করার দরকার নেই। কোভিড নিয়ে আমার শরীর ধ্বংস করে দিয়েছে বাবা, কোভিড দিয়ে তো মানুষকে বিপদে, কোভিডের মাধ্যমে বিষ ঢুকিয়েছেন আপনারা, সেটা প্রমাণিত সুপ্রিম কোর্টে। কোভিডের নামে নরেন্দ্র মোদীর ছবি দিয়ে সেখানে প্রত্যেকটা মানুষের শরীরে বিষ ঢুকিয়েছেন, সেটা প্রমাণিত হয়েছে, সেটা আপনাদের সুপ্রিম কোর্টে বিষ ঢুকিয়েছেন। সুপ্রিম কোর্টে উদয়ন গুহ এবং তারপরে এতে গিয়ে খেজুরিতে গিয়ে কুণাল ঘোষ বলেছে কর্করের টাকা নাকি লক্ষ্মীর ভান্ডারের টাকা গুনতে ভালো লাগে, কিন্তু ভোটের বেলায় নাকি তৃণমূলকে দেওয়া হয় না। তার মানে এটা পরিষ্কার দাঁড়ালো, ওদের দুটো বড় শীর্ষ নেতা তারা পরিষ্কার বলে দিল যে লক্ষ্মীর ভান্ডার ইজ ইকুয়াল টু তৃণমূল ভোট। তৃণমূল ভোট যদি না দাও, তৃণমূলকে যদি ভোট না দাও, লক্ষ্মীর ভান্ডার পাবে না। তৃণমূলকে যদি ভোট না দাও, জল পাবে না। তৃণমূলকে যদি না দাও, কোনো রকম পরিষেবা পাবে না। এটা পুরোপুরি কন্ডিশনাল। এবং যেটা সৌগতা বলার চেষ্টা করছে, ভ্যাকসিন, রেশন, জল, চাল কোনো কিছু দেয় না এই তৃণমূল সরকার। একমাত্র
তৃণমূল না করলে, তৃণমূলকে ভোট না দিলে, তৃণমূলের আত্মীয় স্বজন না হলে, তৃণমূলের বন্ধু পরিজন না হলে কোনো পরিষেবা কাউকে দেয় না। কেন তো না, তোমার মনে নেই আজকে রেখা পাত্রকে যখন ক্যান্ডিডেট ডিক্লেয়ার করলো, ঝাঁপিয়ে পড়ে দেবাংশু বলল যে কেন ও তো লক্ষ্মীর ভান্ডারটা নেয়, নিশ্চয়ই পাবে। প্রতিটা মানুষের যদি একটা রাজ্যে থাকে, সেই রাজ্যের বাসিন্দা যদি হয়, রাজ্য সরকারের সমস্ত স্কিমের অধিকার প্রতিটা রাজ্যের বাসিন্দা থাকার কথা। কিন্তু এখানে কন্ডিশন করে দিয়েছে, নয় তৃণমূল হও, নয় তৃণমূলের আত্মীয় স্বজন তৃণমূলকে ভোট দাও। এক্ষেত্রে আমরা ওরা বিষয়টা যেখানে আসছে ছত্রপাতি আসছি, কিন্তু এখানে আরো একটা বিষয় রয়েছে আমার কাছে একেবারে স্পষ্ট, একজন সাধারণ নাগরিক হিসেবে প্রশ্নটা রাখছি। এই যে লক্ষ্মীর ভান্ডার বলুন বা ভাতা বলুন বা প্রকল্প বলুন, যেটাই হোক না কেন, এটা গোটা রাজ্যের মানুষের জন্য। এটা তো আমরা প্রত্যেকেই জানি, এটা রাজবাবু হয়তো সমর্থন করবেন, কারণ এতক্ষণ ধরে তিনিও বলেছেন এই বিষয়টি। কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে, এই যে ভাতার ওপর দাঁড়িয়ে যে রাজনীতি করা হচ্ছে, এতে কি একটা প্রজন্মকে সম্পূর্ণভাবে ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হচ্ছে না? পাটা সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হচ্ছে না? তাদের না আছে চাকরি, না আছে সঠিকভাবে শিক্ষা তারা নিতে পারছে, কারণ প্রচুর সরকারি স্কুল রয়েছে যেগুলো তো আমরা দেখেছি যে এখনো পর্যন্ত ঠিকঠাক মতন শিক্ষক নেই, অভাব রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে অনেক সময় এটাও দেখা গিয়েছে যে সেখানে শিক্ষক থাকলেও তাদের শিক্ষকতার যোগ্যতা নিয়ে রীতিমতন প্রশ্ন উঠেছে। সেই সব তো ইতিমধ্যে আপনারা জানেন, এটা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে একটা জায়গায় যে শুধুমাত্র ভাতার রাজনীতি, শুধুমাত্র প্রকল্পের রাজনীতি, শুধুমাত্র সাথীর রাজনীতি করে কি পুরো প্রজন্মটাকে একটা জায়গায় গিয়ে স্থির করে দেওয়া হচ্ছে না? তাদের পাটা ভেঙে দেওয়া হচ্ছে না যে ভবিষ্যতে তারা কিভাবে এগোবে, কিভাবে তারা নিজেদের জীবনটাকে তৈরি করবে, গড়বে, সেই জায়গাটাই তো তৈরি করা সম্ভব হচ্ছে না। একদম ঠিক। আমাদের একটা জেনারেশন নয়, দুটো জেনারেশন শেষ হতে চলেছে এই তৃণমূল আমলে। কারণ হচ্ছে ধরুন, যারা যোগ্য চাকরি প্রার্থী তারা পাচ্ছে না, অযোগ্যরা টাকার বিনিময়ে পাচ্ছে। আর যে অযোগ্য চাকরি প্রার্থীরা আপনার আমার বাড়ির ছোট বাচ্চাদেরকে পড়াচ্ছে, তাদেরও ভবিষ্যৎ ধ্বংস। দুটো জেনারেশন একদম কমপ্লিটলি দায়িত্ব নিয়ে শেষ করছেন। এবং তৃণমূল সরকার, তৃণমূল কংগ্রেস তার সুপ্রিমো চায় এই রাজ্যে কোনো প্রতিবাদ করতে দেবে না, বিরোধীদেরকে সমালোচনা করতে দেবে না। গণতন্ত্রের প্রাথমিক শর্ত রাইট টু ডিসেন্ট, এটা এস্টাবলিশ করতে দেবে না। এরা হচ্ছে বিরোধী দল করলেই তার বিরুদ্ধে বিভিন্ন কেস দেবে, জেলে ঢোকাবে, খুন করবে, পুকুরের জলে বিষ মেশাবে, মহিলাদেরকে কেরোসিন তেল দিয়ে ম্যাচিস কাঠি জ্বালিয়ে ভয় দেখাবে কাপড় খোলার জন্য। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের চরিত্র, এটাই এস্টাবলিশ করবে এরা। বেশ, একেবারে যেহেতু অনুষ্ঠানে আমরা শেষের দিকে এসছি, আমি রাজুবাবুকে দিয়েই শুরুটা করি, কারণ একেবারে সময় আমাদের হাতে কম। রাজুবাবু, এই হিংসার রাজনীতি, এই সন্ত্রাসের রাজনীতি কবে শেষ হয় বলুন তো? এই বাংলা আবারও নতুন করে যে ঘুরে দাঁড়ানো, নতুন করে নিজেদেরকে রিপ্রেজেন্ট করা গোটা বিশ্বের সামনে, সেটা কবে হতে পারে বলে আপনাদের ধারণা বা আপনারা মনে করেন? দেখুন, প্রথম কথা হচ্ছে এই রাজ্যে কোথাও হিংসা নেই। যে হিংসাটা দেখানো হচ্ছে টিভি চ্যানেলের মাধ্যম দিয়ে, সেটা হিংসা দেখানো তৈরি করা হচ্ছে। যেমন সন্দেশখালীতে যেমন একটা ঘটনা দেখানো হয়েছিল, মিথ্যা ঘটনাকে সত্য করে দেখিয়ে দেওয়া হয়েছিল সারা ভারতবর্ষের বুকে, সেটা প্রমাণিত হয়েছে। এই রাজ্যে এমন কোনো ঘটনা ঘটেনি। এই ভোট পরবর্তী হিংসার নামে যেটা দেখানো হচ্ছে, সেটাও কোনো ঘটনা ঘটেনি। এগুলো শুধুমাত্র তারা ইলেকশনের পরে মানুষের কাছে জবাব দেওয়ার মতো, বলার মতো কিছু নেই বলে বিজেপির কিছু লোককে সাজিয়ে এগুলো ঘটনাটাকে বেশ, একেবারে পরিষ্কার, অর্থাৎ যে যা দেখছে সবটাই ভুল দেখছে, আপনাদের কথা অনুযায়ী সেটাই সামনে আসছে। সময় একদম শেষ। ভুল দেখানো হচ্ছে মানে মিডিয়া আয়নার মতন যে সামনে দাঁড়িয়ে থাকে, সেটা আপনারা স্বীকার করছেন না। বেশ, আর সময় যেহেতু নেই, এই ছত্রপাতি প্লিজ। আমি তো বলছি যে বিজেপি মিথ্যে কথা বলছে, অন্য সব দল মিথ্যে কথা বলছে। সৌগত খুব ভদ্রভাবে বললো ডিসেন্ট নোট, আরে ওরা অপোজিশনকেই রাখতে চায় না, মেরে ফেলে দিতে চায় অপোজিশনকে। আজকে সেখানে মিডিয়া, তুমি যেটা বলছো যে আয়নার মতন তুলে ধরছে, একটা চ্যানেল তো নয়, অসংখ্য চ্যানেল এখানে আজকে আছে পশ্চিমবঙ্গে, সবাই এক কথা বলছে, সবাই মিথ্যে কথা বলছে। তৃণমূল একমাত্র ধোয়া তুলছে পাতা। তৃণমূল কাউর গায়ে কিচ্ছু করে না, কাউর গায়ে আগুন লাগে না, কাউর বাড়িতে ভাঙে না, বুলেট তো চালাই না, শুধু ফুল চড়ে শুধু ফুল ছড়ে এবং বলে যে আহা ফুলের গায়ে মূর্ছা যাচ্ছে। এই হচ্ছে তৃণমূল। পোস্টপল ভায়োলেন্সের নামে পশ্চিমবঙ্গকে ন্যাশনাল ম্যাপে তুলে ধরেছে। মানে আজকে বিষয় পরিষ্কার, এখানে একটা বিষয় পরিষ্কার, যেহেতু আলোচনার সময় আমাদের একদম শেষ হয়ে গেছে, সুতরাং এখানে আলোচনা শেষ করতে হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে একটা জায়গাতে যে এই যে হিংসার রাজনীতি চলছে, এই যে সন্ত্রাসের রাজনীতি চলছে, এর শেষটা কোথায়? সাধারণ মানুষ যারা রাজনীতির সঙ্গেই যুক্ত নন, রাজনীতির সঙ্গে কোনো লেনদেন তাদের নেই, তারা পর্যন্ত আতঙ্কে রয়েছেন, তারা ভয়ে রয়েছেন। কিন্তু তারা তো এত বিপুল সংখ্যক ভোট দিয়ে, এত মানুষের সমর্থন নিয়ে যে সরকারটা গঠন করা হচ্ছে, সেই সরকারের কি কোনো রকমের কোনো দায়বদ্ধতা নেই? আপাতত এখানেই আমাদের এই প্রশ্নটা নিয়ে শেষ করতে হচ্ছে। তবে পরবর্তী সময় আরও হয়তো জোরালো হবে এই প্রশ্নের উত্তর খোঁজারও চেষ্টা আমরা অবশ্যই করব। তবে আজকের মতন এখানেই আমাদেরকে শেষ করতে হচ্ছে। মূলত চা, আড্ডা আর খবর, অন্যান্য সব ব্রেকিং খবরের জন্য, ব্রেকিং নিউজের জন্য অবশ্যই আপনাদের নজর থাকুক রিপাবলিক বাংলায়।